খোদ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছে ইউনূস। এটা তো কোনো ইস্যু ছিল না। 5ই আগস্টের সময় তো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয় নাই। আমার জীবদ্দশায় দেখবো কিনা খোদা না খাস্তা, আল্লাহ যদি দেখায় যে ইউনূস সেন্টার যদি এরকম ভাঙে, ইউনূসের গ্রামের সব বিল্ডিং যদি এরকম ভাঙে যেটা সে শিখিয়ে দিছে, তখন বোঝা যাবে যে মানুষকে এরকম প্রতিশোধ নিতে পারে। ইউনূস সাহেব রাজনীতি করতে আসেন নাই, প্রতিশোধ নিতে আসছেন। আমি শুরুতেই জনাব বদিউর রহমানের কাছে যেতে চাই। প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, একটু আপনাকে জানাই। হারানো অতীত প্রতিশোধের মাধ্যমে ফিরে পাওয়া সম্ভব নয়। তিনি বলেছেন যে প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও তিনি জানিয়েছেন, এবং তিনি বলেছেন আমার সাথে যা হয়েছে প্রতিশোধ নিলে তো সেটি ফেরত পাবো না। জানতে চাই, প্রধানমন্ত্রী যেভাবে দেশ চালানোর কথা বললেন বা প্রতিশোধ নিতে চান না সেটি বললেন, গত 2 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি আসলে সেভাবে চলতো বা সেভাবে সরকার চালানোর চেষ্টা করত, তাহলে আসলে বিষয়গুলো কেমন হতো সেটি জানতে চাই, বলবেন আমাদের। ধন্যবাদ। অনেক সময় ব্যুরোক্রেট, রাজনীতিবিদ আর ট্রেন রেজিমেন্টেড সশস্ত্র বাহিনীর লোকদের কথা নিয়ে ব্যাখ্যা ভিন্ন রকম হয়। একজন ব্যুরোক্রেট যদি বলে ইট মে বি ডান, তাহলে 50-50 চান্স থাকে। একজন রেজিমেন্টেড ফোর্সের লোক যদি বলে ইট মে বি ডান, দ্যাট মিনস ইট উইল বি ডান। আর পলিটিশিয়ান যদি বলে ইট মে বি ডান, এটা অনেক সময় হয় ইট মে নেভার বি ডান। তো সেদিক থেকে রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি থেকে শুরু করে অনেকে অনেক কথা বলেন। সেগুলোর জন্য আমরা হুট করে কমেন্ট করি না। এটা সময়ে দেখা যাবে যে এটা বলাটা ভিতরের কথা না আসলে বলার জন্য বলা। আমরা অপেক্ষা করব, দেখব। কিন্তু প্রতিহিংসার রাজনীতি এখানে সব সময় চলে আসতেছে, আমরা অতীতে দেখিনি। আমি আসলে ইউনূসের কথাটাতে আসতেছি আমি। জনাব তারেক রহমান করুক বা না করুক সে কথা তো বলেছেন, কিন্তু অনেকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন প্রতিশোধ নিতে, এই জাতিকে রক্ষা করতে নয়। সেই জায়গা থেকে যদি বলি, ইউনূসের তো আমি আগে লাইভ টিভিতে বারবার বলেছি যে হাসিনা ইউনূসবাজি করেছে, তাকে বিভিন্নভাবে অসম্মান করেছে। ইউনূস আসছে হাসিনাবাজি করার জন্য। আচ্ছা, অতএব পরিপূর্ণভাবে এবং হাসিনাবাজি করতে যাইয়া যে খোদ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছে ইউনূস, এটা তো কোনো ইস্যু ছিল না। 5ই আগস্টের সময় তো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয় নাই। 5ই আগস্টের পরে তাও সরকারি ওই যে কি বড় মেশিন নিয়ে ওগুলা নিয়ে ভাঙছে, ওসবগুলা নিয়ে ভাঙছে। তো ইউনূস কোথায় ছিল? পরে বলছে এটা ঠিক হয় নাই। এগুলা ডেলিভারিটলি হি হ্যাজ ডান অল দিস থিংস, এবং গোটা জেনারেশনটাকে নষ্ট করে দিয়েছে ইউনূস। প্রতিশোধের জন্য আমি শেখ হাসিনার বাড়ির যে গত সপ্তাহে হাঁটতে গেছিলাম শুক্রবারে, ওখান দিয়ে দেখলাম সময় কি বদলায়। এখন তার বাড়িতে কারা ঢুকতেছে, কারা বেরোচ্ছে। তো একটা রাষ্ট্রের যিনি দায়িত্ব নেন সরকার প্রধান হিসাবে, তার তো এগুলা ব্যক্তি হিসেবে দেখার কথা না। আমার জীবদ্দশায় দেখবো কিনা খোদা না খাস্তা, আল্লাহ যদি দেখায় যে ইউনূস সেন্টার যদি এরকম ভাঙে, ইউনূসের গ্রামের সব বিল্ডিং যদি এরকম ভাঙে যেটা সে শিখিয়ে দিছে, তখন বোঝা যাবে যে মানুষকে এরকম প্রতিশোধ নিতে পারে। ইউনূস সাহেব রাজনীতি করতে আসেন নাই, প্রতিশোধ নিতে আসছেন। উনি যেগুলো করেছেন, আমি সবসময় বলছি উনি প্রতিশোধ নিতে এসেছেন পরিষ্কারভাবে। অতএব উনি প্রতিশোধ নিয়েছেন, ওনার মনোজ্বালা পূরণ করছেন। আর ওনার একটা শখ ছিল 111 সরকারের সময় উনি যদি প্রতিশোধ নিতে আসেন, উনি তো একজন ব্যক্তির উপরে রাগ ক্ষোভ ছাড়তে এসেছিলেন, কিন্তু সেই প্রতিশোধের শিকার তো আমরা সবাই হয়েছি, দেশের মানুষ হয়েছি। প্রথম আলো পড়েছে, টেলিস্টার পড়েছে, কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানো হয়েছে, তাই না? হবে। আপনার ওই যে পিঁপড়া যখন একটা কামড়ায়, এটা ধর্মীয় ইয়েতেও তো আছে যে পিঁপড়া কামড়াইলো একটা, কিন্তু মারার সময় কয়টা মারলো? পা দিয়ে দোলে তো সবটা মেরে ফেললো। হ্যাঁ, তখন কি হুঁশ থাকে? আর কিছু জিনিস ঢাকার জন্য বাকিগুলোও করে। শুধু যদি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে, হাসিনার বাড়ি ভেঙে চুপ করে থাকে, তাহলে এটা দৃষ্টিকটু হবে, সেই জন্য আরও কিছু করবে। আজ এটা হইলো আপনি ওই যে বাপ মরছে, এটা তো ভয় পাওয়া যায় না অনেক সময়, কিন্তু আজরাইল যে বাড়ি ছিনল, তো উনি তো শিখাই দিচ্ছে ওইভাবে। ওই সুযোগে এরা যখন শিখলো যে এটা করলে একটু ভালো লাগে, তখন তারা আরেকখানে ভালো লাগলো, মব কালচারটাকে সে জলযন্ত্রভাবে একটা লিগ্যালাইজ করে দিল। এটার খেসারত তো এখন সবাই টানবে, এখনো তো হচ্ছে, চলবে। জি, ধন্যবাদ। জনাব আনিস আলমগীর, আপনি শুনছিলেন বদিউর রহমান যা যা বলছিলেন। আমরা দেখলাম যে আসলে বুলডোজার নিয়ে ধানমন্ডি 32 ভাঙা হলো, সবার চোখের সামনেই তো এই ঘটনা ঘটলো। তো প্রশাসনের লোকের আসলে সে সময় কি করণীয় ছিল বা এখন কি করণীয়, সেগুলো নিয়ে প্রশ্ন উঠছে। তো নিশ্চয়ই দেখা গেছে বিভিন্ন সময় আসলে কারা এই ভাঙচুরগুলো চালিয়েছে, তাদের বিরুদ্ধে এখন আসলে কি ধরনের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত বা কি করা যায়?
32 নম্বর ভাঙার প্রেক্ষিতে জি 32 নম্বর ভাঙার প্রেক্ষিতে প্রথম যদি দায়ী করতে হয় তাহলে ইউনূসকে করতে হবে, ইউনূসের প্রশাসনকে করতে হবে, ইউনূসের স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে, যে অথর্ব কি জানি ছিল ওর নাম, জাহাঙ্গীর মনে হয় না তখন ছিল, জি তখন কি জাহাঙ্গীর ছিল না ছিল, জাহাঙ্গীর সাহেব ছিলেন। হ্যাঁ না বদলি হয়েছিল স্বরাষ্ট্র কিনা উপদেষ্টা তখন, এই যে তাদেরকে ধরতে হবে। 32 নম্বর ভাঙার জন্য যদি প্রধান কাউকে দায়ী করতে হয় তাহলে ইউনূস, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার সভাসদে আরো যারা ছিল তাদের, যারা কোনো এদের যদি সংশ্লিষ্ট থাকে কোনো ইয়ে নেই। এখন যারা করেছে তাদেরটা তো পরে আসবে, আপনি তো হুকুমের লোকদেরকে আগে ধরবেন। প্রশাসনে কে ছিল, কার দায়িত্ব ছিল এটা প্রিভেন্ট করার, তারা তো সেটা করেনি। তারা ভাঙচুর শেষ হওয়ার পরে সব তারপর একটা বিবৃতি দেয় যে উচ্ছৃঙ্খল জনতাকে তারা প্রতিরোধ করতে পারেনি। উচ্ছৃঙ্খল জনতা এটা যারা করেছে, যারা বাইরে থেকে দেশ বিরোধী কর্মকাণ্ড করছে সেরকম লোকেরা এটা ক্যাম্পেইন করছে, এবং এনসিপির লোকেরা সেই ক্যাম্পেইনে শরিক হয়েছে, বিএনপির লোকেরাও সেখানে অংশ নিয়েছে, দলগতভাবে নাই, জামাত তো ছিলই। তো সবাই সম্মিলিতভাবে যে অংশ নেওয়া, সেটা জনতার উপর দিয়ে চাপিয়ে দেওয়া, যে জনতার স্বতঃস্ফূর্ত না। জনতার স্বতঃস্ফূর্ত হলে আমার বাড়ি সেখানে আমি নিজেও যেতাম। জনতা স্বতঃস্ফূর্ত ভাবে কোথায় ছিল আমরা দেখেছি, এগুলো সব দলীয় লোকজন এসছে এগুলো করার জন্য। 2-4টা উৎসাহী লোক তো সব জায়গায় থাকে, তারা যে এটাতে অংশ নিয়েছে তা না, তারা দেখতে গিয়েছে। কিন্তু মূল কার্যক্রমটা করেছে ইউনূস গং, এবং ইউনূসের ইশারায় করেছে, এবং সেই তার প্রেক্ষিতে আমি বলেছিলাম যে ভাই বলছিল যে ইউনূস সেন্টার যদি ভাঙা হয় উনি যদি দেখে যেতে পারেন, আমি সেটা বলেছিলাম যে ইউনূস যেটা দেখিয়ে দিয়ে গেছে সেটার প্রতিশোধ হবে। সরকার পরিবর্তন হলে ওই রকম আরেকটা সরকার যদি আসে, যেটা এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর সমর্থন করে না, তৃতীয় সূত্র যদি সত্যি হয় তাহলে এটা হবারই কথা, তাই না? হবার কথা, এবং সেটা আমি প্রকাশ্যে বলেছি প্রথম, এবং সেই জন্য সেটাকে নিয়ে আমার মামলার মধ্যে সেটা লিখেছে যে আমি তার বাড়ি ভাঙার হুমকি দিয়েছি। আমি কেন তার বাড়ি ভাঙার হুমকি দেবো? আমি বলছি তুমি যেই কাজ করেছো তোমার উপর সেই কাজই হবে, তোমার ইউনূস সেন্টার গুলো এভাবে ভাঙা হবে, তোমার গ্রামীণ ব্যাংক ভাঙা হবে, এটাই হতে বাধ্য। এবং জুলাই নিয়ে কথা বলেছিলাম, যে জুলাইয়ের প্রেক্ষিতে আমি বলেছিলেন যে জুলাই জাদুঘর যেখানে তৈরি করা হয়েছে সেটা অবিবেচক হয়েছে, সেটা অন্য জায়গায় হতে পারতো। এটা প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন, এটা কি কারো বাপের জায়গায় না? একই কথা, আমি তাই বলি, এটা শেখ হাসিনার জায়গা। আপনি আজকে প্রধানমন্ত্রীর বাড়ি নাই, এখনো প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় হবে সেটাও এখনো প্ল্যান হয় নাই। তাহলে আমরা, এবং সংসদের পাশে এটা তো পরিকল্পিত বাসভবন ছিল, তো আপনি পরিকল্পিত বাসভবনকে ইয়ে করে জুলাই শহীদদের ইয়ে বানাচ্ছেন, যেখানে স্বাধীনতা যুদ্ধের শহীদদের জন্য কোনো 100%-এর জায়গাতেও মনে হয় আমাদের জাতীয় জাদুঘর নেই, বা জাতীয় জাদুঘর তো নেই, মানে মুক্তিযোদ্ধাদের কোনো জাদুঘর পর্যন্ত সেভাবে তৈরি করা হয় নাই। সো আপনি যখন এটাকে প্রাধান্য দিচ্ছেন, জুলাই যোদ্ধাদের বড় করে দেখা হলো, দিচ্ছে ইচ্ছাকৃতভাবে, এটা দিচ্ছে। আপনি ইচ্ছাকৃতভাবে কেন দিচ্ছে আপনি খেয়াল করে দেখেন, এদেরকে বলা হচ্ছে জুলাই যোদ্ধা। জুলাই যুদ্ধ কোথা থেকে আসলো? মুক্তিযোদ্ধার বিপরীত সাজাচ্ছে জুলাই যোদ্ধা। আপনি যদি একটা অভ্যুত্থানের একটা বিপ্লব আপনি যেটাই বলেন, তার নায়করা যদি যোদ্ধা হয়ে যায়, এবং সে তার মানে হচ্ছে যে আপনি 71-এর সাথে তুলনা করছেন, 71-এর মুক্তিযোদ্ধাকে পাশাপাশি আপনি সাজাচ্ছেন জুলাই যোদ্ধা, তাহলে তো 90-এর যুদ্ধ হবে। আমরা 90-এর সাথে বিরুদ্ধে আন্দোলন করেছি না, আমান খোকন ভাইদের নেতৃত্বে আমরা যারা রাস্তায় ছিলাম, আমরাও তো যোদ্ধা, তাহলে আমাদেরকে যোদ্ধা ডিক্লার দেন। এগুলো হচ্ছে যে 24 দিয়ে 71-কে মুছে দেওয়ার যে প্রসেসটা ইউনূসের, জামাতকে সঙ্গে নিয়ে, এটা তারই প্রতিফলন। ইউনূস এসেছিল বাংলাদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করতে আর নিজের আর্থিক সুযোগ সুবিধা নিয়ে যাওয়ার জন্য, সেটাই করেছে। আপনি শুরুতে যেটা বলছেন, সে নিজের আর্থিক সুযোগ সুবিধা নিয়েছে, আর নিজের বিরুদ্ধে মামলা যেগুলো ছিল এটা করেছে, আর রাজনীতিটাকে ধ্বংস করে দিয়ে গেছে, সম্প্রীতি ধ্বংস করে দিয়েছে। আজকে একজন প্রতিষ্ঠিত করেছে, আর না শুধু সেটা না, এগুলো তো হয়তো চলে যাবে, মনে করেন সে যেই আর্থিক ক্ষতি যেগুলো করেছে হয়তো এটা চলে যাবে, কিন্তু মানুষের মধ্যে যে সংস্কৃতি তৈরি করে দিয়েছে, হিংসা সংস্কৃতি তৈরি করে দিয়েছে, সেটা তো যাবে না। আপনি আজকে দেখতে পাচ্ছেন না দেশে বিদেশে কিভাবে এই হিংসা সংস্কৃতি বিস্তার লাভ করেছে। ইউনূস নিজে কি সেটা টের পাচ্ছে না? সে এত সাধু পুরুষ, কেন এসএসএফ নিয়ে ঘুরতে হয় তাকে? তার চেলাপেলাদেরকে কেন সরকারি প্রোটেকশন নিয়ে ঘুরতে হয়? তার মানে দেশটাকে ওইরকম পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে বলেন, তারপর তাদের ভয়ে মারা যাচ্ছে, তাদের ভয়ে আপনার সিকিউরিটি নিতে হচ্ছে। তাহলে দেশ কোন পর্যায়ে চলে গেছে তাহলে বুঝেন। জি বুঝতে পেরেছি, ধন্যবাদ। জনাব বদিউর রহমান, আপনার কাছে আসি।
যে আলোচনা হচ্ছিল সেই আলোচনার রেশ ধরে আসতে চাই। গণভবনের মতো এত বড় একটি জায়গায় আসলে জুলাই জাদুঘর যে স্থাপন করা হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি তো প্রথম থেকে বলে আসতেছি, লাইভ টিভিতে বারবার বললাম যে এটা কারো বাপের জায়গায় নাকি যে ওখানে জাদুঘর করবে। জাদুঘর করতে হলে আমাদের শাহবাগে তো বড় জাদুঘর আছে, ওইখানে একটা কর্নারে একটা রুমে তাদের কিছু স্মৃতি রেখে দিলে হয়। আর না, একটা ফ্লোর দেওয়ার প্রশ্ন উঠে না। ফ্লোরও যে নেন না আপনি, এরকম একটা ধ্বংস করার থেকে, একটা জায়গা ধ্বংস করার থেকে একটা ফ্লোর দেন। এই এটা গণভবন, এটা একসময় প্রথমবার এসে শেখ হাসিনা তার জন্য নিতে চাইলো নিরাপত্তার কথা বলে, তো সেটা তো হয় নাই, পরে বাতিল হইল। শেখ হাসিনা নিতে চেয়েছিলেন, শেখ হাসিনা চলে গেছেন, পরবর্তী প্রধানমন্ত্রীও তো সেখানে থাকতে পারতেন, বা এর না, শেখ পরবর্তীতে হাসিনা তার নামেই করে নিতে চেয়েছিলেন, সংসদে বিল পাস করে, ওটা পারেন না, দুঃখিত। এটা পুরা করতে চেয়েছিল, এটা হয় নাই। তারপরে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হইলে তখনও তো ওইটা সেখানে প্রধানমন্ত্রী ভবন নাম, গণভবনের পরিচয় প্রধানমন্ত্রী ভবন নাম দিয়েছিল, এবং খালেদা জিয়া সেখানে অনুষ্ঠান করছেন, ইফতার পার্টি করছেন। তো সব সময় ওটা ছিল। রাষ্ট্রের এই সম্পদটাকে এভাবে নেওয়াটা তো ঠিক হয়নি। আমি অপেক্ষা করি যে আবার কোনো সময় সেটা পুনরুদ্ধার যদি হয়ে যায়, দেখে যেতে পারি, তাহলে তো ভালো, কারণ রাষ্ট্রের সম্পদ থাকবে। এটা জাদুঘর হয় তো, জাদুঘর যদি করতে হয় তাহলে আরেকবার আন্দোলন হলে কি সংসদ ভবনটা দেখতে সুন্দর আছে, লুইখান কি একটা জিনিস করলো, এটা একটা জাদুঘর করে ফেলবে, মজা হয় না? ঠিক আছে, তারপরে যাইয়া ওই এখন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর একটা কার্যালয় আছে এরশাদ, আগের পুরনো সংসদ ভবন এরশাদ, যেখানে আমরা তো রাষ্ট্রপতি দেখেছি ইতিমধ্যে যে 5 আগস্টের পরবর্তী সময়ে সংসদে অনেকেই ভেতরে গিয়েছেন, সেখানে ধূমপান করছেন, সেখানে যে নথিপত্র ছিল সেগুলো ছিঁড়ে ফেলছেন, সিট ছিঁড়ে ফেলছেন, সেগুলো তো আমরা দেখেছি। না, সেগুলা করছে। আবার এবার আরেকটা জাদুঘর, সেটাও জাদুঘর করলে অসুবিধা কি? হ্যাঁ, এই সংস্কৃতি জাদুঘরের তো ইতিহাস সাক্ষী হিসেবে থাকবে। এখন আমাদের অভ্যাসটা কি, আমরা ওই যে হার্ডিঞ্জ ব্রিজ ভাঙবো না, এটা থাকবে, ব্রিটিশ করেছে, কিন্তু পদ্মা সেতুর নিচের মাটি কেটে নিয়ে যাব, কি ষড়যন্ত্র সেটা বুঝতে বড় কঠিন হবে। তারপরে আমাদের কার্জন হল থাকবে বহাল তবিয়তে, কিন্তু এখানে ওই যে বঙ্গবন্ধুর নামের বাড়ি 32 নাম্বার থাকবে না। তাহলে আমরা অন্য বাইরের দেশের দাসত্ব সেটাকে স্বীকার করব, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুরটাকে রাখতে চাইব না। তো এগুলো তো ইতিহাস মেনে নেবে না, এটা ঘুরে চলে আসবে। কারণ ঘুরে ঘুরে যেটা আসবে, আমি বঙ্গবন্ধু সম্বন্ধে আমি খালেদা জিয়া এবং জিয়াউর রহমান দুইজনেরই অ্যাটিটিউড দেখেছি। জিয়াউর রহমান সাহেবকে এক মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছিলেন একবার যে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেন। ওই মুক্তিযোদ্ধা নিজে আমাকে বললো এক পবিত্র জায়গায় যাওয়ার পরে, বলে যে জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস, আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। শেষ। আবার যখন 2003 ইতিহাসের কথা বলছেন, আপনাকে তো প্রশ্ন করলে আসলে উত্তর শোনার পর আরো প্রশ্ন আসতেই থাকে। তো ইতিহাসের কথা যেহেতু বললেন, আমি খালেদা জিয়ারটা শেষ করে দিই। জি, শেষ করুন। যেমন খালেদা জিয়া যখন 2003-এ বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান এই দুইজনকে স্বাধীনতা পুরস্কার দিলেন, তাদের সম্মানে আর কাউকে দিলেন না, তখন দুইজনের সাইটেশন লেখার দায়িত্ব ছিল আমার উপরে। আচ্ছা, দুইজনের সাইটেশন। তো আমাকে ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি বললেন যে কাক পক্ষীও জানতে পারবে না, তুমি একা একটা লিখবে, লিখার পরে তাদের কোর গ্রুপে 4 জন, 3 জন মরে গেছে, মান্নান ভূঁইয়া, তারপরে যাইয়া ব্যারিস্টার নাজমুল হুদা, তরিকুল ইসলাম, আর একজন জীবিত আছে ডক্টর খন্দকার মোশাররফ, এই 4 জনকে দেখাই নিয়ে আসবে। আমি প্রথমে মান্নান ভূঁইয়ার কাছে যখন এটা নিয়ে গেলাম, সেখানে ওই বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছে এইটা দেখার পরেই মান্নান ভূঁইয়া টেলিভিশনে জেলে উঠলেন, জেলে বললো যে কেটে দিল লাল কাঠি দিয়ে, আমরা তো বঙ্গবন্ধু বলি না, কে আবার বঙ্গবন্ধু। তো বাকি মান্নান ভূঁইয়া যেহেতু পার্টির জেনারেল সেক্রেটারি কেটে দিলেন, বাকিরা আর এই সুরে কথা বললেন। তা আমি এসে ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর শাহাদাতকে বললাম, আমি তখন জয়েন্ট সেক্রেটারি, বললাম স্যার এটা তো বিএনপির জন্য খারাপ হয়ে যাবে, কারণ ইতিহাসটাকে রাখলে বিএনপির ক্রেডিট হবে। তো এটা আপনি ম্যাডামের সাথে একটু উঠান। 12ই মার্চ 2003 ম্যাডামের সাথে ফাইনাল করার জন্য আমরা বসবো আর কি, বসেছিলাম। তো ডক্টর শাহাদাত যেহেতু চুক্তির জন্য লাতলায়িত ছিলেন, উনি ওটা বললে এদের বিরাগবাজন হয় কিনা, আমার মান্নান ভূঁইয়া তার ছাত্র ইউনিয়নের দোস্ত, আগের বন্ধু, তো বলে যে আপনি উঠে যান, কোথায় পুষ্কে জয়েন্ট সেক্রেটারি, কোথায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তো তারপরে আমি সাহস করে উঠেলাম। উঠানোর সময় ওই 4 জন ছিল, ওরা আমাকে আবার দম খাচ্ছে, একবার কেটে দিলাম, আবার বললাম যে ম্যাডাম এটা আপনাদের জন্য ভালো হবে। ম্যাডাম কিন্তু এইভাবে আঙুল দিয়ে মুখে একটু বসে বললো যে ঠিক আছে, আপনারা মানেন না মানেন, আমরা স্বীকার করি না করি, জনগণ যে খেতাব দিয়েছে বঙ্গবন্ধু থাকবে। তাহলে ওনারা দুইজন তো এটা অবহেলায় যান নাই, এটা প্রতিহিংসা নয়।
অন্যদিকে তাদের সে ভূমিকা অন্যগুলো সেটা আছে, যেমন শেখ রেহানাকে একটা বাড়ির প্লট দিল মাত্র ধানমন্ডি 6 নম্বর রোডে, এটা প্রতিহিংসাবশত খালেদা জিয়া সেটা পরে ক্যান্সেল করে দিয়ে থানা করলেন, এবং সেই থানা উদ্বোধন করতে দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গেলেন। তো পরে আবার প্রতিশোধ হইল, তার 165 কাঠার বাড়ি থেকে, ক্যান্টনমেন্ট থেকে হাসিনাও সেটা সরাই দিল, এত বড় বাড়ি কেন রাখবে, এটা হইলো। তো এখন যদি প্রতিহিংসা না যেতে চায়, প্রধানমন্ত্রী যেটা বলছেন ভালো, এটা যদি রাখা যায়। আবার যদি উনি ইউনুসের সাথে লন্ডন বৈঠকে যে ললিপপ ইউনুস সাহেব তাকে দিয়েছেন, সেই সুরে সুরে সে সুবাদে যদি থাকেন, তাহলে আমরা বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, অপেক্ষা করতে হবে। জি, আপনি যে প্রশ্নটি করতে